আহা, আমার এত সুন্দর ফল বাগানের মধ্যে এই পাতাবিহীন গাছ দুটো কোথা থেকে এলো? আমার ফল গাছগুলো কত সুন্দর বড় হচ্ছে। মাঝখানে এমন দুটো আগাছার গাছ, এগুলো কেটে ফেলতে হবে। যেই না এই কথা বলে দিলীপ গাছ দুটোর কাছে যায়, ঠিক সেই সময় সেখানে দুই কন্যা রাধা আর দীপা সেখানে চলে আসে। রাধা আর দীপা দুই অনাথ কন্যা। অনেকদিন আগে দীপা আর রাধার বাবা মা মারা গেছে। কি ব্যাপার কাকু, অযথা এই গাছ দুটো কেন কাটবে? বলছি কাকু, গাছ দুটো যদি এতই অসহ্য লাগে তবে গাছ দুটো আমাদেরকে দিয়ে দাও। তবুও গাছ দুটোকে কেটো না। গাছ দুটোর পাতা নেই তো কি হয়েছে, গাছ দুটো তো এখনো জীবিত আছে। আর এভাবে কাটলে তো গাছ দুটো অনেক কষ্ট পাবে। আহা, তোরা দুই বোন কোথা থেকে এলি? আর আমার জমির গাছ আমি কাটবো? তোরা দু বোন হঠাৎ করে এত দরদ দেখাতে আসলি কেন? তোরা দু বোন গাছ দুটো তুলে নিয়ে যা। এরপর রাধা আর দীপা পাতাবিহীন গাছ দুটো নিয়ে যায় আর তারা তাদের বাড়িতে নিয়ে গিয়ে সবজি বাগানের জমিতে লাগিয়ে দেয়। রাধা আর দীপার বাবার ছোট্ট একটা জমি ছিল, সেখানে তারা দু বোন অনেক সবজি চাষ করত আর সবজি বিক্রি করেই তাদের কোনো মতে সংসার চলতো। দিদি, গাছ দুটোর ভালোভাবে যত্ন করতে হবে, তাহলে গাছ দুটোর আবার পাতা হবে মনে হচ্ছে। ঠিকই বলেছিস বোন, সবজি বাগানে যত্ন পরিচর্যা তো করি, সাথে এই গাছ দুটোরও যত্ন পরিচর্যা করব। যা তো বোন, তুই একটু জল নিয়ে আয় তো। রাধার কথা মতো দীপা জল নিয়ে আসে আর গাছ দুটোর গোড়ায় দেয়। আর এরপর থেকে তারা দুই বোন সবজি বাগানের পরিচর্যা করার সাথে সাথে গাছ দুটোরও পরিচর্যা করে। আর অল্প দিনের মধ্যেই গাছ দুটোর নতুন ডালপালা পাতা হয়। দেখেছিস দিদি, আমাদের পরিশ্রম সফল হয়েছে। আমাদের দুই বোনের যত্ন আর পরিচর্যার ফলে গাছ দুটোতে নতুন পাতা হয়েছে। গাছ দুটোকে এখন জীবিত লাগছে, তাই না বল? হ্যাঁ রে বোন, তুই ঠিক বলেছিস। আর এই গাছ দুটো ডালিম গাছ। রাধার এ কথা শেষ হতে না হতেই সেখানে তাদের প্রতিবেশী রাগিনী আসে। এ কি রে, তোরা আবার ফলের বাগান করার চিন্তা করছিস নাকি? ডালিম গাছ তো লাগিয়েছিস দেখছি। তা বলছি কি, আজকাল কি পেটের ভাত জোগাড় হচ্ছে না নাকি? না না কাকিমা, তেমনটা নয়। আসলে দিলীপ কাকুর জমিতে এই গাছ দুটো ডালপাতা ছাড়া মরা গাছের মতো হয়েছিল। আমরা সেখান থেকে গাছ দুটো তুলে এনে অনেক পরিচর্যা করে এমন জীবিত করে তুলেছি, এই আর কি। ও, এই কথা! তোদের হাতে জাদু আছে বলতে হবে। যেমন ভালো সবজি ফলাস, তেমনি ভালো গাছের পরিচর্যাও করতে পারিস। যাই হোক, আমি আসলে টাটকা সবজি কিনতে এসেছিলাম রে। বলছি, কিছু সবজি তুলে দে তো আমাকে। এরপর রাধা আর দীপা মিলে সবজি তুলতে থাকে আর বাগান থেকে টাটকা সবজি তুলে নিয়ে টাকা দিয়ে রাগিনী চলে যায়। আর এভাবেই যাচ্ছিল দিনগুলো, কিন্তু হঠাৎই একটা অদ্ভুত ঘটনা ঘটে। দিদি, এই দিদি, দেখেছিস কি অদ্ভুত কাণ্ড ঘটেছে? তাড়াতাড়ি আয় রে দিদি, দেরি করিস না। এই দিদি, দিদি। দীপার চিৎকার শুনে রাধা দ্রুত বাইরে আসে আর দেখে তাদের ডালিম গাছ দুটোতে সোনার আর রূপার ডালিম ধরেছে। কি কাণ্ড! সোনার ডালিম আর রূপার ডালিম! এমন সাধারণ গাছে সোনার ডালিম আর রূপার ডালিম ধরলো কি করে? কি অদ্ভুত কাণ্ড রে বাবা! আমি তো নিজের চোখে বিশ্বাসই করতে পারছি না। অবিশ্বাস করার কিচ্ছু নেই গো, তোমরা যা চোখের সামনে দেখছো তাই সত্যি। আমরা অযত্নে অবহেলায়
শুকিয়ে কাঠ হয়ে পড়েছিলাম, আর তোমরা আমাদেরকে সেখান থেকে নিয়ে এসে আমাদের যত্ন পরিচর্যা করে আমাদেরকে জীবিত করে তুলেছো। তাই গাছমাতা তোমাদের উপর খুশি হয়ে আমাদেরকে জাদুর গাছে পরিণত করে দিয়েছে, আর এ কারণে আমাদের কাছে সোনার ডালিম আর রূপার ডালিম ধরেছে। এই সোনার ডালিম আর রূপার ডালিম এবার নিশ্চয়ই তোমাদের ভাগ্য বদলে দেবে। এরপর দুই কন্যা গাছ থেকে আর সোনার ডালিম আর রূপার ডালিম বিক্রির টাকায় নিজেদের ভাগ্য বদলাতে শুরু করে। কুড়ে ঘর থেকে ইটের দালান বাড়ি বানায়, আর বড়লোকের মতো আরাম আয়েসে দিন কাটাতে শুরু করে তারা। হায় হায়, কি রে এসব আমি কি দেখছি? সবজিওয়ালি দুই কন্যা থেকে মাত্র কয়েক মাসে তোরা এত ধনী হয়ে গেলি? এ তো একেবারে ছাইকুড়ানি থেকে রাজকুমারী। তা বলছি, এসবের পিছনে রহস্য কি বলতো আমাকে? এরপর রাধা আর দীপা মিলে সব কথা খুলে বলে, আর এসব কথা শুনে রাগিনীর মনে অনেক লোভ সৃষ্টি হয়, আর রাগিনী দ্রুত দিলীপের বাড়িতে যায়। হ্যাঁ গো দিলীপ দাদা, আপনি এ কি কাজ করেছেন বলুন তো? নিজের লক্ষ্মীকে পায়ে ঠেলে দিয়েছেন। আজ তো ওই গাছ দুটো আপনার হওয়ার কথা ছিল। দুই কন্যার দুই ডালিম গাছ সোনার ডালিম আর রূপার ডালিম দিয়ে ওই ভিখারিদের ধনী বানিয়ে দিল। তুমি সত্যি বলছো রাগিনী? দুই কন্যার দুইটা ডালিম গাছে সোনার ডালিম রূপার ডালিম ধরেছে? না না, তবে তো ব্যাপারটা হেলাফেলা করা যাবে না। গাছ দুটো এখন আমার দখলে আনতে হবে। এরপর রাগিনী আর দিলীপ মিলে দুই কন্যার বাড়িতে যায়। দিলীপ আর রাগিনীকে দেখে দুই কন্যা ঘাবড়ে যায়। শয়তান মেয়েরা, তোরা আমার কাছ থেকে গাছ নিয়ে এসে এখন সেই গাছে সোনার ডালিম রূপার ডালিম বিক্রি করছিস, ধনী হয়েছিস, অথচ আমার কথাই তোদের মনে নেই। এবার আমার ডালিম গাছ আমি কেটে নিয়ে যাব। এই কথা বলে দিলীপ ডালিম গাছে আঘাত করতে ডালিম গাছ থেকে আগুনের গোলা বের হতে থাকে। তোর এত বড় সাহস, তুই আমার শরীরে আঘাত করিস? আর রাগিনী, তুই এত শয়তান মহিলা! তোকে দুই কন্যা যেই না সত্যিটা বলেছে অমনি কুটনামি করেছিস, তাই না? আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই বোবা হয়ে যাবি। আর দিলীপ, তুই আমাকে আঘাত করেছিস, তাই না? আর আমি তোকে অভিশাপ দিচ্ছি, তোর হাত অবশ হয়ে যাবে, তোরা পঙ্গু হয়ে দিন কাটাবি। গাছের অভিশাপ একদম সত্যি হয়ে যায়। দিলীপের হাত অবশ হয়ে যায়, আর রাগিনী বোবা হয়ে যায়। এরপর থেকে তারা পঙ্গুক্ত নিয়েই দিন কাটাতে থাকে। দুই কন্যার দুই ডালিম গাছে সোনার রূপার ডালিমের সাহায্যে দুই কন্যা অনেক সুখেই দিন কাটাতে থাকে। সামনে এসে পড়ে। কি রে, মাছ নিয়ে কোথায় যাচ্ছিস? আমার এলাকা দিয়ে যাবি আর আমাকে মাছ দিবি না? তা তো হবে না, দে আমাকে মাছ দে। এই বলে তার হাত লম্বা করে লোকটির হাত থেকে মাছটি ছিনিয়ে নিল। লোকটি পেতনিকে দেখে ভয়ে কাঁপছিল। লোক মুখে সে শুনেছে এই জঙ্গলে দুই পেতনি বোন ঘোরাফেরা করে। এসব জেনে শুনেও সে সময় বাঁচানোর জন্য এই জঙ্গলের রাস্তাটি বেছে নিয়েছিল, আর মনে মনে উপরওয়ালাকে স্মরণ করছিল যাতে পেতনিদের সাথে তার দেখা না হয়। যাই হোক, গীতা পেতনি মাছ নেওয়ার পরেও সে সাহস সঞ্চয় করে বলল, পেতনি দিদি, দয়া করে আমার মাছটা দিয়ে দাও। আমি অনেক শখ করে গঞ্জ থেকে মাছটি নিয়ে এসেছি আমার মা আর স্ত্রীকে খাওয়াবো বলে। তুমি মাছটি নিয়ে নিলে আমাকে যে খালি হাতে বাড়ি যেতে হবে। দয়া করে আমার মাছটি দিয়ে দাও। হ্যাঁ, আমি তোর মাছ দিতে পারি, তবে তার জন্য আমার দুটো ধাঁধার উত্তর দিতে হবে। একটি ধাঁধারও ভুল উত্তর দিলে আমি কিন্তু তোকে মাছ দেব না। বল, তুই আমার প্রস্তাবে রাজি? লোকটির আর কি বা করার আছে, সে রাজি হতে বাধ্য হলো। তখন পেতনি তাকে ধাঁধা জিজ্ঞেস করা শুরু করলো। বল তো, আকার-ইকারহীন বলো কোন গ্রাম? মোয়া হাতে বলো শোনা সেই গ্রামের নাম। এই ধাঁধার উত্তর কি হবে? আপনিও চেষ্টা করুন এবং উত্তরটি জানা থাকলে কমেন্ট বক্সে লিখে যান। এই ধাঁধার উত্তর হলো জয়নগর। লোকটি পেতনির প্রথম ধাঁধার উত্তর দিয়ে দেয়। এরপর পেতনি দ্বিতীয় ধাঁধা জিজ্ঞেস করে, বল তো
প্রাণের ধ্যেয়ে থাকলে যা, শেষ অক্ষর বাদ দিলেও তা, মাথা কাটলে প্রাণহীন, কি এই জিনিসটা? এবার আপনিও চেষ্টা করুন এবং আপনার উত্তর কমেন্টে জানান। এ ধাঁধার উত্তর হলো চামড়া। লোকটি কিন্তু পেতনির দ্বিতীয় ধাঁধার উত্তর দিতে পারলো না। তখন পেতনি বলতে লাগলো, এই মাছটি এখন আমার, তুই এখন এখান থেকে চলে যা। এদিকে ওদের কথাবার্তায় সীতা পেতনির ঘুম ভেঙে যায়। সে দেখতে পায় নিচে গীতা আর একজন মানুষ কথা বলছে। সে বুঝতে পারলো নিশ্চয়ই গীতা কোনো ঝামেলা পাকিয়েছে। সে তাড়াতাড়ি সেখানে উড়ে এলো। আরো একটি পেতনিকে উড়ে আসতে দেখে লোকটি এবার প্রচন্ড ভয় পেয়ে গেল। সীতা কাছে এসে লোকটিকে বলল, তুমি ভয় পেও না, কি হয়েছে আমাকে বলো, আমি তোমাকে সাহায্য করব। সীতা পেতনি অভয় দেওয়াতে লোকটি একটু আশ্বস্ত হলো। সে সীতাকে সব কথা খুলে বলল। সব শুনে সীতা গীতার উপর খুব বিরক্ত হলো। সে বলল, কে রে গীতা, তুই কেন ওর মাছ কেড়ে নিয়েছিস? এ তো বড় অন্যায়। তোকে কতদিন বারণ করেছি, কারো জিনিস অন্যায় ভাবে নিবি না, কাউকে কষ্ট দিবি না, লোকটিকে তুই মাছটি দিয়ে দে। এই বলে সীতা সেখান থেকে চলে গেল। গীতা দুষ্টুমি করলে বড় বোনের কথা ফেলতে পারতো না, তাই সে লোকটিকে মাছ দিয়ে দিল। কিন্তু সে মাছের মায়া ছাড়তে পারছিল না, তাই সে লোকটিকে অনুসরণ করতে থাকলো। লোকটি হাঁটতে হাঁটতে তার বাড়িতে চলে এলো, আর পেতনি সেই বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করতে লাগলো। এদিকে লোকটি বাসায় প্রবেশ করে তার স্ত্রী শর্মিলাকে ডাক দিল। কি গো, কই গেলে? দেখো কত বড় একটা মাছ নিয়ে এসেছি। সাহেবের বুঝি এখন আসার সময় হলো? বলি, সংসারে কি আমার আর কাজকর্ম নেই? তোমার মাকেও তো বলতে পারো মাছগুলো কেটে দেওয়ার জন্য। শর্মিলার সাথে তার শাশুড়ির সম্পর্ক ভালো ছিল না। সে ছিল অহংকারী ও স্বার্থপর স্বভাবের। সে সুযোগ পেলে শাশুড়ির উপর হুকুম ফেলানোর চেষ্টা করত। সহজ সরল শাশুড়ি তার বউয়ের সব কথা মেনে চলতো। যাই হোক, ছেলে বাড়িতে ফিরে এসেছে এ কথা শুনে মাও সেখানে উপস্থিত হলো। তখন ছেলে বলল, মা, মাছটিকে কেটে তুমি রেঁধে দিতে পারবে? তোমার বৌমার নাকি অনেক কাজ আছে। হ্যাঁ রে বাবা, পারবো। তখন শর্মিলা তার স্বামীর কাছে ভালো থাকার জন্য তার শাশুড়িকে বলল, থাক মা, আপনাকে আর কষ্ট করতে হবে না, আমি সব করে নিচ্ছি। এই বলে শর্মিলা মাছ নিয়ে রান্নাঘরে চলে গেল। সে মাছটি কেটে কুটে রান্না করতে শুরু করলো। আস্তে আস্তে মাছ রান্না করার গন্ধ চারদিকে ছড়িয়ে পড়লো। এদিকে মাছ রান্নার গন্ধ পেয়ে গীতার জিভে তো জল চলে আসলো। সে ভাবলো জানালার ওখানে অন্ধকার, ওখানে গিয়ে দেখি মাছ খাওয়ার কোনো ব্যবস্থা করতে পারি কিনা। সে জানালার কাছে যায়, কিন্তু সেখান থেকে মাছ চুরি করার কোনো অবস্থা ছিল না। সে অগত্য সিদ্ধান্ত নিল যে বাড়ির বউয়ের কাছ থেকে মাছ চাইবে। যেই ভাবা সেই কাজ। সে তার হাতটি লম্বা করে জানালার ভেতরে প্রবেশ করিয়ে বলল, আমাকে এক টুকরো মাছ দাও না গো। শর্মিলা হঠাৎ করে এরকম অদ্ভুত দর্শনা একটা হাত দেখে এবং বাইরে থেকে আওয়াজ শুনে হকচকিয়ে যায়। সে কোনো কিছু না ভেবে মাছ রান্না করার গরম খুন্তিটা পেতনির হাতে চেপে ধরে। আর তখনই ওপাশ থেকে পেতনি চিৎকার করে ওঠে, ওরে মারে, মরে গেলুম রে, তুই আমার কি সর্বনাশ করলি রে, মরে গেলুম রে, মরে গেলুম রে। এইভাবে কিছুক্ষণ আওয়াজ করে একসময় পেতনি মারা যায়। এদিকে শর্মিলা তার স্বামীর কাছে গিয়ে সব ঘটনা খুলে বলে। তার স্বামী বলে, কাজটা তুমি মোটেও ভালো করনি। মাছের একটা টুকরো দিয়ে দিলেই পারতে, আপদ বিদেয় হতো। ওই পেতনি আমাকে সেই জঙ্গল থেকেই অনুসরণ করে আসছিল। এরপর লোকটি তার স্ত্রীকে সব কথা খুলে বলল। তারা প্রচন্ড ভয়ে ভয়ে সেই রাতটা পার করলো। পরদিন সকালে তারা দেখতে পেল রান্নাঘরের জানালার পাশে একটি কাক মরে আছে। তারা বুঝতে পারলো এটা গীতা পেতনির মরদেহ। গীতা পেতনি মরে গিয়ে কাক হয়ে গেছে। তারা মরা কাকটিকে নিয়ে বাড়ির পাশে জঙ্গলে ফেলে আসতে গেল। এদিকে সীতা পেতনি সারা রাত তার বোনকে খুঁজে না পেয়ে সে ওই জঙ্গলে চলে আসলো। এখানে লোকটি তার স্ত্রীকে নিয়ে মৃত কাকটিকে ফেলে আসছিল। সীতা লোকটিকে দেখে চিনতে পারলো। সে তাদের সব কথাই শুনতে পারছিল। তাদের কথাবার্তা দেখে সে সবকিছুই বুঝতে পারলো। তার বোন আর বেঁচে নেই। সীতা যদিও নরম প্রকৃতি ছিল,
কিন্তু এই ঘটনার পর তার মনে প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। সে প্রতিজ্ঞা করলো যে করেই হোক এই বউটাকে শায়েস্তা করবে। সে ওই বাড়ির কাছে যায় আর আড়াল থেকে দেখতে পায় বউটি তার শাশুড়ির সাথে খারাপ আচরণ করছে। সীতা ভাবলো এটাই সুযোগ, সে তার শাশুড়ির শরীরে প্রবেশ করে শায়েস্তা করবে। এই ভেবে সে বৃদ্ধ মহিলার শরীরে প্রবেশ করে। এরপর থেকে শর্মিলা তার শাশুড়ির আচরণে খুব ভয় পেয়ে যায়। এতদিন যাকে সে বিভিন্নভাবে অত্যাচার করেছে, আজ সেই বৃদ্ধ মহিলাই কিনা তাকে বাড়ির সব কাজ করাচ্ছে আর করতে না চাইলে তার চুলের মুঠি ধরে মারছে। শর্মিলা প্রচন্ড ভয় পেয়ে গেল। সে তার স্বামীকে গিয়ে সব কথা খুলে বলল। সব শুনে তার স্বামী বুঝতে পারলো নিশ্চয় গীতা পেতনির বোন সীতা পেতনি তার বউয়ের উপর প্রতিশোধ নিতে এসেছে। কিন্তু সে এটা বুঝতে পারলো তার বউয়ের দুষ্টু স্বভাবের জন্য আজকে তাদের সংসারে এত অশান্তি সৃষ্টি হয়েছে। কিন্তু এ থেকে তো পরিত্রাণ পেতে হবে। তাই লোকটি একটি তান্ত্রিকের কাছে গিয়ে সব কথা খুলে বলে তার কাছে সাহায্য চায়। সব শুনে তান্ত্রিক বলে, অনেক বড় বিষয়। একই তো তোমার বউ তার শাশুড়ির সাথে অনেক অন্যায় করেছে, আবার পেতনির বোনকেও মেরে ফেলেছে। এখন একমাত্র উপায় হচ্ছে তোমার বউকে পেতনির কাছে ক্ষমা চাইতে হবে। তাহলেই হয়তো পেতনি তোমার বউকে ক্ষমা করে দিতে পারে এবং তোমার মার শরীর থেকেও চলে যেতে পারে। চলো আমার সাথে যাই, চেষ্টা করে দেখি কি হয়। এই বলে তারা সেখান থেকে রওনা দেয়। বাড়িতে এসে তারা দেখতে পায় শর্মিলাকে দিয়ে তার মা কাজ করাচ্ছে। তান্ত্রিক বলল, হে পেতনি, আমি জানি তুমি একজন অনেক ভালো পেতনি, কিন্তু তোমার বোনের মৃত্যুতে তুমি অনেক কষ্ট পেয়েছো, তাই তার প্রতিশোধ নিতেই এখানে এসেছো। কিন্তু এতে শর্মিলার পুরোপুরি দোষ নেই, সে ভয় পেয়েই এই কাজ করেছে। কিন্তু এখন সে অনুতপ্ত, তাই তোমার কাছে অনুরোধ, এবারের মতো তুমি তাকে ক্ষমা করে দাও। সাথে সাথে শর্মিলা কাঁদো কাঁদো গলায় বলে ওঠে, হে পেতনি, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি না বুঝে এই কাজটি করে ফেলেছি, আর আমি আমার শাশুড়ির সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। এজন্য আমি অনেক লজ্জিত, আর আমি ওনার কাছ থেকে ক্ষমা চেয়ে নিব। আমি কথা দিচ্ছি এরকম কাজ আর কখনোই করব না। কেউ যদি নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয়ে ক্ষমা চায়, তাহলে তাকে ক্ষমা করে দেওয়া উচিত। যা, আমিও তোকে ক্ষমা করে দিলাম। এই বলে পেতনি বৃদ্ধ মহিলার শরীর থেকে বের হয়ে চলে যায়। এরপর থেকে শর্মিলা কোনোদিন তার শাশুড়ির সাথে খারাপ আচরণ করেনি। তারা সবাই সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। চন্দনপুর গ্রামে শঙ্কর আর দীপালি নামে এক দম্পতি বাস করত। শঙ্কর একজন শিকারী ছিল। শঙ্কর পাখি শিকার করে তার সংসার চালাতো। দীপালিকে নিয়ে শঙ্কর বেশ ভালোভাবেই তার সংসার চালাচ্ছিল। কি ব্যাপার বৌমা, তুমি এত বেলা করে ঘুমাচ্ছ কেন? কি হয়েছে বৌমা, তোমার শরীর খারাপ লাগছে নাকি? আর বলো না পিসিমা, আমার মাথাটা কেমন জানি ঘুরছে আর বমি বমি পাচ্ছে। সংসারের কাজকর্ম ঠিক মতো করতে পারছি না, সব সময় এমন শুয়ে থাকতে ভালো লাগছে। তা বলছি মাসিমা, হঠাৎ তুমি আমাদের বাড়িতে, কিছু দরকার নাকি? দরকারের কথা বলছি বৌমা, আগে তোমার সমস্যার সমাধান করছি। বৌমা, তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি গর্ভবতী। তা বৌমা, শরীরের যত্ন ভালো করে নিও, কেমন? তুমি সত্যি বলছো পিসিমা? তবে কি এবার আমার ঘরে নতুন অতিথি আসবে? তোমার মুখে ফুল চন্দন পড়ুক পিসিমা। তা বলছি পিসিমা, তুমি কি দরকারে এসেছিলে সে কথা তো এখনো বললে না। বলছি বৌমা, আসলে আমার ঘরে কোনো খাবার নেই, আমি সকাল থেকেই না খেয়ে আছি। বলছি বৌমা, আমায় একটু খেতে দেবে? এরপর দীপালি সরলাকে খেতে দেয়। আর সরলা খাবার খেয়ে খুশি মনে সেখান থেকে চলে যায়। আর দীপালি অনেক উৎসাহ নিয়ে শঙ্করের বাড়িতে ফেরার অপেক্ষা করতে থাকে। কি গো গিন্নি, কি হয়েছে তোমার? আজ এত খুশি খুশি লাগছে কেন জানি? কি হয়েছে বলো তো? বলবো তো নিশ্চয়ই, আর আমার
এমন খুশি খুশি ভাবের কথা শুনলে তুমিও অনেক খুশি হবে। আমি গর্ভবতী গো, আর তুমি বাবা হতে চলেছো। এ কি শুনলাম আমি গিন্নি, তুমি সত্যি বলছো? আমি সত্যি বাবা হতে চলেছি? খবরটা শুনে আমার যে কি খুশি লাগছে। সত্যি আমি তোমাকে বোঝাতে পারবো না। এবার থেকে তোমার তো বেশি বেশি যত্ন নিতে হবে, আর তোমার অনেক খেয়াল রাখতে হবে। এরপর থেকে শঙ্কর তার কথা মতো দীপালির যত্ন নিতে থাকে, আর দীপালির সব পছন্দের খাবার এনে তাকে খাওয়াতে থাকে। হ্যাঁ গো, শুনছো? আমার না খুব টুনটুনির মাংস খেতে ইচ্ছে করেছে। তুমি আমাকে টুনটুনি পাখি শিকার করে এনে খাওয়াবে তো? নিশ্চয়ই খাওয়াবো গিন্নি। আমার বউ কিছু খেতে চাইছে আর আমি এনে খেতে দিব না? সেটা কি হয় বলো? আজকেই আমি টুনি পাখি শিকার করে আনবো। এ কথা বলে শঙ্কর সেখান থেকে চলে যায়। আর বেশ কিছু সময় পরে শঙ্কর টুনটুনি পাখি শিকার করে নিয়ে আসে, আর দীপালিকে সেই টুনটুনির মাংস রান্না করে খেতে দেয়। আর দীপালি মজা করে সেই টুনটুনি পাখির মাংস খায়। উফ, টুনটুনির মাংস খেতে সত্যি অনেক মজা। এমন মজাদার খাবার আমি আগে কখনোই খাইনি। শোনো, এখন থেকে তুমি রোজ রোজ আমার জন্য টুনটুনি পাখি শিকার করে আনবে, আর আমি টুনটুনির মাংস দিয়ে রোজ ভাত খাবো। দীপালির কথা মতো শঙ্কর রোজ রোজ টুনটুনি পাখি শিকার করে আনতো, আর দীপালি সেসব টুনটুনি পাখির মাংস দিয়ে ভাত খেত। এভাবেই বেশ কিছু মাস কেটে যায়, আর দেখতে দেখতে দীপালির সন্তান জন্ম দেওয়ারও সময় চলে আসে। আর হঠাৎই একদিন দীপালি এক কন্যা সন্তানের জন্ম দেয়। আর কন্যা সন্তানের দেহটা ছিল মানুষের মতো, আর মাথাটা ছিল টুনটুনি পাখির মতো। আর দীপালির এমন অদ্ভুত সন্তানের ব্যাপারে সবাই জানতে পারে। হ্যাঁ রে দীপালি, মেয়েকে নিয়ে রোদ পোহাচ্ছিস নাকি? আসলে আমরা এদিক দিয়ে যাচ্ছিলাম তো, তাই তোর এমন অদ্ভুত মেয়েকে দেখতে এলাম আর কি। তা বলি দীপালি, তোর মেয়েটা এমন হলো কেন রে? শুনেছিলাম মেয়েটা পেটে থাকতে নাকি তুই খুবই টুনটুনি পাখির মাংস খেয়েছিস। শঙ্করও নাকি কোনো বাদ বিচার করা ছাড়াই রোজ রোজ তোকে টুনটুনি পাখি ধরে এনে দিত। তাই বোধহয় তোর সন্তান পরিপূর্ণ মানুষ না হয়ে এমন টুনি কন্যা হয়েছে, তাই না রে? শুনেছিলাম। কি বলছো দিদি? এসব তো সত্যি কথা। শঙ্করদা তো রোজ রোজ টুনি পাখি ধরে নিয়ে আসতো, আর না জানি শঙ্করদা কত টুনির ছানাকে ইতিম করে তার মাদের ধরে নিয়ে এসেছে, যে কারণে পাপ লেগে শঙ্করদা আর দীপালিদির সন্তান এরকম হয়েছে। তবে সরলা দিদি, আমার কি মনে হয় জানো, এই টুনটুনি পাখির মতো মেয়েটা নিশ্চয়ই অপয়াগো। এর কারণে আমাদের ক্ষতি হতে পারে, তাই বরং এদেরকে এড়িয়ে চলাই ভালো। এসব বলে সরলা আর অভয়া সেখান থেকে চলে যায়। আর এরপর থেকে সরলা ও অভয়ার মতো গ্রামের সকলেই শঙ্কর আর দীপালি আর তাদের টুনিকন্যা মেয়েকে এড়িয়ে চলতো। এভাবেই 5 বছর কেটে যায়। দীপালির টুনিকন্যা একটু বড় হয়েছে, আর এই টুনিকন্যাকে নিয়ে দীপালি আর শঙ্কর তাদের দিন কাটাচ্ছিল। মা মা ও মা, আমি কি দোষ করেছি গো? কেউ আমাকে খেলায় নেয় না কেন? আর আমাকে দেখলে সবাই এমন পালিয়ে যায় কেন? ওসব কিচ্ছু না রে মা, তুই আর পাড়ার বাচ্চাদের কাছে আর যাস না তো মা। আর বড় কথা মা, তুই বাড়ি থেকে বের হোস না। এমনি গ্রামের অবস্থা ভালো না। গ্রামে নাকি এক অজানা জন্তু এসেছে। সেই জন্তু নাকি গ্রামের ছোট ছোট বাচ্চাদের খেয়ে ফেলছে। এভাবে অনেকেই নাকি তাদের বাচ্চাদের হারিয়েছে। কিন্তু মা, আমি তোকে হারাতে চাই না। দীপালির কথা শেষ হতে না হতেই সেখানে শঙ্কর আসে, আর শঙ্কর চিন্তিত মুখে বলে, আর বলো না গিন্নি, আমি মাত্রই শুনে আসলাম হরিশ দাদার ছেলেকে নাকি ওই জন্তুটা খেয়ে ফেলেছে।
আর আমি এটাই শুনে আসলাম যে ওই জন্তুটা নাকি পূর্বে জঙ্গলে থাকে, ওখান থেকে প্রতিদিন বেরিয়ে এসে আর বাচ্চাদের ধরে নিয়ে যায়। তাই নাকি বাবা? ওই জন্তু পূর্বে জঙ্গলে থাকে? তবে আজই ওই জন্তুর শেষ দিন। ওই জন্তু এই গ্রামের বাবা মায়ের কোল আর খালি করতে পারবে না। আমি ওকে শেষ করে দেব। এসব কথা বলে টুনিকন্যা পূর্বের জঙ্গলের দিকে যেতে থাকে। আর শঙ্কর আর দীপালি ভয় পেয়ে টুনিকন্যার পিছু নেয়। আর শঙ্কর আর দীপালি পূর্বের জঙ্গলে না পৌঁছতেই টুনিকন্যা সেই জন্তুকে মৃত অবস্থায় টানতে টানতে জঙ্গলের বাহিরে নিয়ে আসে। আর টুনিকন্যার এমন সাহস আর বীরত্ব দেখে শঙ্কর আর দীপালি ভীষণ অবাক হয়। আর ধীরে ধীরে এমন টুনিকন্যার বীরত্বের কথা সবাই জানতে পারে। আর সকলে টুনিকন্যাকে অপয়া না ভেবে বীরকন্যা ভাবতে শুরু করে। তো বন্ধুরা, আজকে আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। অযথা বায়না করিস না তো, যা এখান থেকে। তুমি আমাকে বলছো বাবা? আমি তোমার কাছে বোঝা হয়ে গেছি তাই না? আচ্ছা ঠিক আছে বাবা, দেখো আমি তবে এখন কি করি। এসব কথা বলে ফুলি সেখান থেকে চলে যায়। ফুলি তার বাবা রমেশ এবং মা গীতা আর তার ছোট্ট ভাই দীপুর সাথে বাস করত। ফুলির বাবা রমেশ সাধারণ একজন কৃষক ছিল। আমি তোমাদের কাছে অনেক বেশি হয়ে গেছি তাই তো? আমি আর এই জীবন রাখবো না আমার এই জীবন। আমি নদীতে লাফ দিয়ে মরবো, তখন তোমরা বুঝবে মা বাবা, তোমরা বুঝবে। এসব কথা বলতে বলতে ফুলি নদীর ধারে যায় আর নদীতে লাফ দেয়। আর কিছুক্ষণ পর জলপরি ফুলিকে কোলে তুলে নিয়ে ভেসে ওঠে। হ্যাঁ মেয়ে, তুমি কি পাগল হয়ে গিয়েছিলে নাকি? হ্যাঁ, তুমি নদীতে লাফ দিয়েছিলে কেন? আমি তোমাকে না বাঁচালে তো এতক্ষণে কুমিরের পেটে চলে যেতে। হ্যাঁ, আমি তো মরতে চাই, তুমি আমাকে কেন বাঁচালে বলো তো? তুমি সরে যাও, আমি আবার নদীতে লাফ দেবো। সরে যাও বলছি, সরে যাও। কি পাগলি মেরে বাবা, তুমি কেন মরতে চাও? আমাকে বলো তো কি হয়েছে, কি এমন কারণে তুমি এই বয়সে মরতে চাচ্ছ? এরপর ফুলি জলপরীকে সমস্ত ঘটনা খুলে বলে আর সব শুনে জলপরী হাসতে শুরু করে। সে কি কাণ্ড জলপরি, আমার কথা শুনে তুমি হাসছো? আসলে আমার দুঃখ কেউ বোঝে না জানো, কেউ বোঝে না। আমার বাবা মাই তো আমার দুঃখ বোঝে না, তুমি বুঝবে কি করে? হয়েছে হয়েছে, আর গাল ফুলিয়ে থেকো না। আমি তোমার দুঃখ বুঝতে পারছি, আর তোমার মা বাবাও তোমার দুঃখ বুঝতে পেরেছে। তোমার বাবা হয়তো অভাবের কারণে তোমায় বল কিনে দিতে পারেনি। যাই হোক, আমি যদি তোমায় বল দেই তাহলে তুমি খুশি হবে তো? খুশি হব না মানে? আমার বল হলেই হবে। তুমি জানো আমার বল দিয়ে খেলতে ভীষণ ভালো লাগে। ফুলের কথা শুনে জলপরি একটা বল নিয়ে আসে আর সেই বলটা ফুলিকে দেয়। এই নাও তোমার বল, এই বল দিয়ে তুমি ভালোভাবে খেলতে পারবে। আর হ্যাঁ, এই বল তুমি যে আকৃতির করতে চাইবে সেই আকৃতির হয়ে যাবে আর তোমার কথা মতো কাজ করবে। আমার তাই নাকি জলপুরি? আমি অনেক খুশি হয়েছে, তোমার অনেক ধন্যবাদ জলপুরি। আমি তবে এবার আসি। এরপর ফুলি বল নিয়ে বাড়ির দিকে যেতে থাকে। এদিকে ফুলি হাতে বল নিয়ে বাড়িতে ফিরতেই ফুলির মা গীতালি বলে, কিরে ফুলি, তুই শেষমেশ কিনা বল নিয়ে ফিরলি? তা এই বল তোকে কে দিল শুনি? কি হলো বল, কে দিল? আবার কোথা থেকে চুরি করে আনিসনি তো? এরপর ফুলি জলপুরির দেওয়া বলের ব্যাপারে সব কথা তার মাকে খুলে বলে। এসব কথা শুনে তার মা অবাক হয়ে বলে, এসব তুই কি বলছিস রে মা? পরীর দেওয়া বল, এই বল আবার রূপ বদলাতে পারবে? দেখি তো পরীক্ষা করে। এই জলপুরির দেওয়া বল, এক্ষুনি তুমি একটা ইঁদুর হয়ে যাও। জলপুরির দেওয়া কথা মতো বলটি সঙ্গে সঙ্গে ইঁদুর হয়ে যায়। দেখলি তোমা, দেখলে এই বলটা সত্যি রূপ পরিবর্তন করতে পারে। যাই হোক, এবার আমি এই বল দিয়ে খেলবো। হে ইঁদুর, এক্ষুনি পুনরায় বল হয়ে যাও তো। ফুলের কথা শেষ হতে না হতেই ইঁদুরটা আবারও বল হয়ে যায়। আর তারপর ফুলি বল দিয়ে খেলছিল। ফুলি যখন খেলছিল তখনই তার বাবা রমেশ সেখানে আসে। কি হলো ফুলির মা? ফুলি তোমার সামনে বল নিয়ে খেলছে আর তুমি চেয়ে চেয়ে দেখছো।
তুমি কি ভুলে গেছো ফুলি একটা মেয়ে? ফুলির বাবা, তুমি এখনো এই বল নিয়ে ছেলে মেয়ের ভেদাভেদ করছো? তুমি কি জানো তোমার মেয়ে এই বলের জন্য নদীতে মরতে গিয়েছিল? তারপর এই বলটা তোমার মেয়েকে জল পরিয়ে দিয়েছে। কি শেষমেশ ও জলপরীর কাছ থেকে বল নিয়েছে? এরপর গীতালি রমেশকে জলপরীর ব্যাপারে সব কথা খুলে বলে। সব শোনার পর রমেশ আর কিছু বলে না। এভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। ফুলির মা, মেয়েদেরকে নিয়ে একটু সাবধানে থেকো, মেয়ে ছেলেকে নিয়ে একটু সাবধানে থেকো। আশেপাশে রাক্ষসীর যা উৎপাত বেড়েছে, শুনলাম মানুষ ধরে ধরে পুরো গ্রামে তাণ্ডব চালাচ্ছে। হ্যাঁ গো, আমরা তো ঘরেই আছি। তা বলছি কি, আজ তোমাকে কাজে না গেলে হয় না? কাজে না গেলে কিভাবে হবে ফুলির মা? তুমি তো বললে ঘরে চাল ডাল কিছুই নেই। এখন যদি কাজে না যাই তবে তো ছেলে মেয়ে তোমার মুখে খাবার তুলে দিতে পারবো না। ফুলির মা, আমাকে নিয়ে ভেবো না তুমি। না ভাবলে কি করে হবে বাবা? আমি বরং তোমার সাথে যাব। তোমার কোনো বিপদ হলে আমি তোমাকে সাহায্য করব। বুঝতে পেরেছো বাবা? শোনো পাগলি মেয়ের কথা, তুই তো নিজেই এইটুকু রে, তুই আবার আমাকে কি রক্ষা করবি? তোরা বরং ঘরে থাক, আমি আসছি। এসব কথা বলে রমেশ বেরিয়ে যায়, কিন্তু ফুলি তো হাল ছেড়ে দেওয়ার পাত্রী নয়। ফুলিও তার বলটা নিয়ে রমেশের পিছু নেয়। কিছু দূর যেতেই রমেশ রাক্ষসীর খপ্পরে পড়ে। আজ বের হতে না হতেই শিকার পেয়ে গেলাম। আজকাল তো শিকার পাওয়াই যায় না। কোথায় যে মানুষেরা লুকিয়ে থাকে আমি খুঁজেই পাই না। এসব কথা বলে রাক্ষসী তার বড় হাত দিয়ে রমেশের গলা চেপে ধরে। আর এসব কাণ্ড ফুলি দূর থেকে দেখতে পায়। সর্বনাশ, এই রাক্ষসী তো বাবাকে ধরে ফেলেছে। যে করেই হোক বাবাকে ওর হাত থেকে বাঁচাতেই হবে। এই বল, এক্ষুনি তুমি বড় তলোয়ার হয়ে যাও তো, আর ওই রাক্ষসীকে কেটে টুকরো টুকরো করে দাও আর মুক্ত করো আমার বাবাকে। ফুলের কথা শেষ হতে না হতেই সে বলটি একটি তলোয়ারে পরিণত হয় আর তেড়ে যায় রাক্ষসীর দিকে। আর তলোয়ার একাই রাক্ষসীকে কেটে টুকরো টুকরো করে দেয়। আর রমেশ রাক্ষসীর হাত থেকে রক্ষা পায়। আরে জোর বাঁচা, বেঁচে গেলাম। কিন্তু হঠাৎ করে এমন তলোয়ার এসে কি করে এই রাক্ষসীকে মেরে দিল? রমেশের কথা শেষ হতে না হতেই ফুলি সেখানে আসে আর তলোয়ারটি আবারও বলে পরিণত হয়। আর তখন রমেশ বুঝতে পারে যে এই সবকিছু ওই জলপরীর দেওয়া বলের কেরামতি। আর রমেশ খুশি হয়ে ফুলিকে বুকে জড়িয়ে নেয়। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।